সিরিজের প্রথম ম্যাচে আমরা হেরে গেলাম ৩৯ রানে। কার কাছে? আয়ারল্যান্ড না অস্ট্রেলিয়া? আমরা হেরে গেলাম আয়ারল্যান্ডের কাছে। আইসিসির পূর্ণ সদস্য যেসব দল আছে বা সুযোগ সুবিধাবিহীন একটা দেশ, যেসব দেশ আছে যারা যারা ক্রিকেট নিয়ে অনেক দিন ধরে স্ট্রাগল করতেছে, তাদের তাদের মধ্যে একটা দল হচ্ছে আয়ারল্যান্ড, যাদের এখন পর্যন্ত একটা পূর্ণাঙ্গ মাঠ নেই। তারা দীর্ঘদিন ধরে খেলার জন্য চেষ্টা করতেছে। না আছে তাদের স্পন্সর, না আছে তাদের ফান্ড, কোনো কিছুই নেই। হ্যাঁ, তারা ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যদি খেলে সব ঠিক আছে, কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ ৩৯ রানে হেরে গেল আয়ারল্যান্ডের কাছে। এই নিয়ে টানা ৪ ম্যাচে হারলাম। তার মানে ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা হোয়াইট ওয়াশ এবং আয়ারল্যান্ডের কাছেও আমরা হারলাম। ঘরের মাঠে টানা ৪ ম্যাচে টি-টোয়েন্টি ম্যাচ হারলাম এবং ৪টা ম্যাচই চট্টগ্রামের মাঠে। মোটামুটি চট্টগ্রামটা বাংলাদেশের কাছে এখন টি-টোয়েন্টির জন্য অপেয়াও হতে পারে। এখন মাঠকে দোষ দিয়ে তো আসলে কিছু নেই। বাংলাদেশ ১৮২ রানের যখন টার্গেট, তখন আমি ভাবেছি যে বাংলাদেশ আর পারবে না। কারণ হচ্ছে বাংলাদেশের টার্গেট কত থাকে সাধারণত, ঢাকার মাঠ বলেন বা এই যে টি-টোয়েন্টির আমাদের যে সর্বোচ্চ দৌড় ১৫০ হলে পারে মোটামুটি আমরা একটু ফাইটিং করতে পারি। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের টার্গেটই আমরা তো কুলাইতে পারি না। সেই জায়গা ১৮২ রান করে ১৮২ রান করা অত সহজ না। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৪২ রান করছে ৯ উইকেটে। তাহিদ হৃদয় অপরাজিত আছে ৫৫ বলে ৭৩ রান। তাকে সঙ্গ দেওয়ার মতো একটা লোক নেই। ক্রিকেটে একটা সিম্পল কমন সেন্সের একটা ব্যাপার দেখলাম। নবম উইকেটে তখন ব্যাট করতেছিল শরীফুল ইসলাম। শরীফুল ইসলামের একটা এলবির আবেদন হলো, ঠিক আছে, এলবির আবেদন পর্যন্ত ধরে নিয়ে যায়। এলবির আবেদন হলো, তখন তিনি রিভিউ নিয়ে বেঁচে গেলেন। তারপরে একটা ছক্কা মারলেন। ছক্কা মারার পরে তিনি আবারও ছক্কা মারতে আউট হলেন। ভাই, তুমি কি ছক্কা মারে তুমি দলকে জিতাবা? জিতাবা না। এবং তোমার ক্যারিয়ারে হয়তো ২টো রান যোগ হবে, এই তো। কিন্তু তখনও কিছু বল ছিল, সেই বলগুলো যদি তৌহিদ হৃদয় খেলতো, হতে পারতো যে এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেলেও হয়তো তাহিদ হৃদয়ের ক্যারিয়ারে একটা সেঞ্চুরি যোগ হতো। কারণ তাহিদ হৃদয় যেভাবে আজকে খেলতেছিল সে পর্যন্ত হয়নি। যাই হোক, বাংলাদেশ ধরেন যে খেলা খেলেছে, বাংলাদেশে মূলত হেরেছে কোন জায়গায়? বাংলাদেশ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ প্রথমত হেরেছে যখন ১৮২ রানের টার্গেট দিচ্ছে আয়ারল্যান্ড, তখন আমি বুঝতে পারছি যে বাংলাদেশ আজকে হেরে যাবে। এবং দ্বিতীয়ত হলো যে বাংলাদেশ যখন ১৮ ওভারে ১৮ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ছে। তার মানে প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ছিল ২০ রান। ৪ উইকেটের ঠিক একই অবস্থায় প্রথম পাওয়ার প্লেতে রান ছিল আয়ারল্যান্ডের ৪৮, ১ উইকেট। দ্বিতীয় মিডল ওভারে ওরা ৮২ রান যুক্ত করেছে ২ উইকেটে। বাংলাদেশ কি মিডল ওভারে ৮০ রান যুক্ত করেছে ৪ উইকেটে। এবং লাস্টের ফাইনাল যে ৫টা ওভার, সে ফাইনাল ৫ ওরা ৪৫ রান করছে, আমরা ৪২ রান করছি। কিন্তু আমরা ওই যে মূলত হারিয়েছি কোন জায়গা? প্রথমেই। কারণ প্রথমে বাংলাদেশের দুটো পার্টনারশিপ হয়েছে। একটা সর্বোচ্চ পার্টনারশিপ ধরেন ৪৮ রানে দুটো পার্টনারশিপ হয়েছে, একটা জাকির আলী অনেক এবং তাহিদ হৃদয়, সেটা হচ্ছে ৩৪ বলে, আর একটা শরীফুলের সাথে তাহিদ হৃদয়। লাস্টের দিক তাহিদ হৃদয় একটু ভালো খেলতেছিল বলতে কিছু বাউন্ডারি মারছে ১৮ বলের, মানে ৩১ বলে ৪৮ রানের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপের ১৮ বলে ৩৩ রানে ছিল তাহিদ হৃদয়। বাংলাদেশের স্কোর গুলো দেখেন, বাংলাদেশের স্কোর হচ্ছে তানজিদ হাসান তামিম ৫ বলে ২ রান। একটা বিষয় হচ্ছে তানজিদ হাসান তামিম যে বলে আউট হলো, আমার কাছে মনে হয় যে এই যে তাদেরকে আমরা সম্ভাবনাময় প্লেয়ার ভাবি, বা বাংলাদেশে যদি ওপেনিং জুটিতে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনিং জুটিতে যাদেরকে আমরা পজিটিভলি ভাবি, সবচেয়ে বেশি ভালো ভাবি, তাদের মধ্যে দুজন হচ্ছে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন। এই দুজনের একজনও ভালো খেলেনি। এবং পারভেজ হাসান ইমন ৬ বলে ১ রান, তখন কি তুলে মারতেই হবে? হ্যাঁ, ১৮৪ রানের টার্গেট, ১৮২ রানের টার্গেট আপনি ব্যাট করতেছেন, এর মানে এই নয় যে আপনাকে তুলেই মারতে হবে। সেটাই হলো সাইফ হাসানের কথা। তারপরে অধিনায়ক লিটন দাস ৩ বলে ১ রান। লিটন দাস যে বলে আউট হলো বা যেভাবে মেরে আউট হলো, আমার মনে হয় টোটালি আননেসেসারি। এই শটটা তার খেলার কোনো দরকার ছিল না। তখন পাওয়ার পেলে তাতে কি সমস্যা? আপনাকে সব বলেই কি তুলে মারতে হবে, ছক্কা মারতেই হবে? এই লজিকটা আসলে কোথা থেকে আসলো? সাইফ হাসান, ওই যে সাইফ হাসানের ব্যাপারটা হলো যে আহ এশিয়া কাপের পরে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা তৃতীয় ওয়ানডেতে একটা ভালো ইনিংস এর পরে কিন্তু সাইফ হাসান ওই আগের মতো যা তাই, সেটা হলো ১৩ বলে মাত্র ৬ রান করছে। আর বাকি জাকের আলী অনেক সাহেব আজকে একটা ছক্কা মারছে, তিনি ১৬ বলে ২০ রান করেছে। এবং তার প্রিয় ফেভারিট যে জায়গা, সেটা হলো যে লেগ সাইড, সেই লেগ সাইডে একটা ছক্কা মারছে।
তারপরে যায় তাই তানজিদ হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ কেউ রান পায়নি। ঠিক আছে, তানজিদ হাসান সাকিব 5 রান, তারপর একটা 4 মারছে রিশাদ এবং নাসুম আহমেদ 0-0। ওরা প্রথম পাওয়ার প্লে 48 রান করছে, বাংলাদেশ কত করছে? বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে রান করছে মাত্র 20। মিডিল ওভার অর্থাৎ মিডিল ওভার গুলোতে কি হয়েছে, ওরা 82 রানে করছে, আমরা করছে 80 রান। ওরা লাস্ট ফাইনাল যে 4 ওভার ফাইনাল ওভারে ফাইনালের দিকে যেগুলো করছে 45 রান, আমরা 42 রান। ওরা 6 মারছে 60টা, আমরা মারছি 5টা, কিন্তু ওরা 4 মারছে 18টা, বাংলাদেশ মারছে মাত্র 9টা। মানে ওরা বাউন্ডারি থেকে মোট রান দিচ্ছে 114 রান, বাংলাদেশ দিচ্ছে মাত্র 66 রান। আপনি জিতবেন কি করে, যেখানে তারা বাউন্ডারি থেকে রান দিচ্ছে 114, বাংলাদেশ সেখানে নিচ্ছে মাত্র 66 রান। তার মানে এখানে তারপরে আবার কি ডট বলের খেলা দেখেন, তারা ডট বল যদি পার্সেন্টেজ করি, ডট বল খেলেছে তারা মাত্র 36%, বাংলাদেশ ডট বল খেলেছে মাত্র মানে বাংলাদেশ খেলেছে 41%। লাস্টে যে 48 লাস্টে শরীফুলের সাথে 48 রানের একটা পার্টনারশিপ এবং সর্বশেষ মুস্তাফিজের সাথে 12 বলে 20 রানের পার্টনারশিপে বাংলাদেশ, ওই যে আগের একটা ফরম্যাট, একটা সময় বাংলাদেশের একটা কথা ছিল যে বাংলাদেশ হারবে তবে সম্মানজনক হারা, ওই সেই পুরনো রীতিতে আমরা ফিরে গেলাম। বাংলাদেশ ঘরের মাটিতে আয়ারল্যান্ডের সাথে ম্যাচ হারতেছে 39 রানে। এখন এই যে মনে করেন কলকাতার মাঠে আমাদের 3টা ম্যাচ হবে বিশ্বকাপের, আর কয়দিন বাদে ধরেন টি-20 বিশ্বকাপ। এই টি-20 বিশ্বকাপ ঘরের মাঠে খেলে ভাই, চট্টগ্রাম কলকাতা খুব বেশি আবহাওয়ার পার্থক্য না, কন্ডিশনের খুব বেশি পার্থক্য না। তো চট্টগ্রামের মাঠে যদি আপনি আয়ারল্যান্ডের সাথে এইভাবে ব্যাটিং নিয়ে ঢোকেন, বা এই যে ম্যাচ শুরু হওয়ার আগে অধিনায়ক, তারপরে হলো কোচ সিলেক্টরদের এই যে দ্বন্দ্ব, এইসব নিয়ে আপনি যদি টি-20 বিশ্বকাপের খেলার স্বপ্ন দেখেন, ওই সেই অবস্থা হবে যে গ্রুপ পর্বের যে 4টা ম্যাচ আছে বা 3টা ম্যাচ আছে, গ্রুপ পর্বে 4 ম্যাচের আপনার হয়তো একটা জিতলেন, বাকিগুলো সব হেরে গেলেন।